সন্দেশখালী কাণ্ড নিয়ে যা চলছে তাতে কেন্দ্রের ভূমিকা নিয়ে অনেকেই অসন্তুষ্ট, অনেকেই প্রশ্ন করছেন কি করছেন অমিত শাহ। অমিত শাহ কিন্তু চুপ করে বসে নেই, তিনি বেস্ট প্রিপারেশন করছেন এবং ইতিমধ্যেই দুটি বড় স্টেপ হয়ে গেছে। আর এবার ফাইনাল ধাক্কাটা দেওয়ার ব্যবস্থাও তিনি করে ফেললেন কার্যত। কি সেই ব্যবস্থা, অবশ্যই সেটার ব্যাখ্যা করব। তার পাশাপাশি সন্দেশখালী কাণ্ড নিয়ে শাসক দলের চাপ বাড়ছিল এবং আজকে শুভেন্দু অধিকারী সেখানে যাওয়ার পর যে কাণ্ড হলো তাতে আর বাঁচার কোনো রকম উপায় নেই। তাই সেটার পাল্টা ন্যারেটিভ তৈরি করতে আপনারা জানেন যে শিখ সম্প্রদায় নিয়ে একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া নিয়ে, পুলিশের ব্যাপার নিয়ে সেটাকে একটা জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তার পাল্টা এবার বিজেপি এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী এমন একটি কাণ্ড করলেন যাতে এই কাণ্ডেই আরও বেশি ল্যাজে গোবরে হতে হবে এই রাজ্য সরকারকে, এই রাজ্য পুলিশকে। কি সেই ব্যবস্থা সেটাও আমি ডিটেলসে বলছি। আর তার থেকেও বড় কথা, সবথেকে ইম্পর্টেন্ট আজকে যেটা খবর হলো দিনের শেষে আমার মতে, সেটা হচ্ছে শেখ শাহজাহানকে নিয়ে মাতব্বরি করতে গিয়ে এবার কি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজে বড়সড় গাড্ডায় পড়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ এবং রাজ্য সরকার এবং সৌজন্যে সেই জাতীয় মহিলা কমিশন। কিভাবে পুরোটা ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে কার্যত ঝড় তুলে দিয়েছে সন্দেশখালী, ফলে সেই সন্দেশখালী নিয়ে প্রায় প্রতি ঘন্টায় নতুন আপডেট আসছে এবং সেইখান থেকেই তিনটি মেজর আপডেট আপনাদের সামনে নিয়ে এলাম। সময় নষ্ট না করে এক এক করে আমি চলে যাব। প্রথমেই যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে অমিত শাহ কী করছেন, কেন্দ্রের ভূমিকা কি। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রের তরফ থেকে দুটি টিমকে পাঠানো হয়েছিল সন্দেশখালী নিয়ে। মানে আমি রাজনৈতিক টিমের কথা বলছি না, যাদের সংবিধান স্বীকৃতি ছিল। একটা টিম এসেছিল, সেটা হচ্ছে SC/ST কমিশন, এবং তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সন্দেশখালীর যে অবস্থা রয়েছে সেখানে পুলিশের যা ভূমিকা, প্রশাসনের যা ভূমিকা, এই রাজ্য সরকারের যা ভূমিকা, তাতে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো উপায় নেই। সেই রিপোর্ট কিন্তু টেবল হয়ে গেছে এবং সেটা SC/ST কমিশনের তরফ থেকে হয়েছে। এরপর জাতীয় মহিলা কমিশন আসে এবং প্রাথমিকভাবে তাদের যে টিম আসে তাদেরকে প্রচণ্ড বিরোধিতার মুখে পড়তে হয়। সন্দেশখালী যেন শাসক দলের পৈতৃক সম্পত্তি, সেখানে অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না। সেখানে শাহজাহান, শিবু, উত্তমের মতো মাতব্বররা সেখানকার মা বোনেদের নিয়ে যা খুশি তাই করবেন এবং সন্দেশখালীকে সন্ত্রস্ত করে রাখবেন, তার খবর বাইরের দুনিয়ায় যাবে না। তার ফলে এই সব জানার পরেই কিন্তু জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন সেই রেখা শর্মাজি তিনি এসেছিলেন, তিনি নিজে সরেজমিনে খতিয়ে দেখেন এবং ডিটেল রিপোর্ট করে তিনি কিন্তু রাষ্ট্রপতির কাছে জমা করে দিয়েছেন এবং সেই রিপোর্টেও কিন্তু ইঙ্গিত আসছে যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, সেই জায়গাটা কিন্তু জমা পড়ে গেছে। এবার আপনারা বলবেন এ তো পুরনো খবরেতে কি এসে গেল। না, সেই রাষ্ট্রপতি শাসনের যখন দুটি জায়গা থেকে এখানে সাজেশন গেছে, একটা SC/ST কমিশনের তরফ থেকে, একটা মহিলা কমিশনের তরফ থেকে, দুটোই কিন্তু সংবিধান স্বীকৃত এবং খুব ইম্পর্টেন্ট ইনপুট, এবং তার ফলে স্বরাষ্ট্র মন্ত্রকে কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে নোট গেছে এবং তার ফলে আগামী 24-25 ফেব্রুয়ারি 6 সদস্যের একটা হাই পাওয়ার কমিটি পাঠাতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থাৎ রাষ্ট্রপতির কাছে যখন SC/ST কমিশন এবং মহিলা কমিশনের তরফ থেকে সাজেশন গেছে যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো উপায় নেই, পয়েন্টটা কিন্তু ঠিক এইভাবে গেছে, তার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রকে রাষ্ট্রপতি ভবন থেকে সরাসরি নির্দেশ গেছে যে এই রকম সাজেশন এসছে, কি পরিস্থিতি তার আমার পূর্ণাঙ্গ রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চায়। এবং এর ফলেই 6 সদস্যের একটা হাই পাওয়ার কমিটি বানানো হয়েছে এবং সেই 6 সদস্যের হাই পাওয়ার কমিটি আগামী 24-25 ফেব্রুয়ারি সন্দেশখালীর বিভিন্ন এলাকা যেখান থেকে গণ্ডগোলের খবর এসেছে সেখানে কিন্তু তারা ভিজিট করবেন। এবার কেন এই হাই পাওয়ার কমিটির রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই কমিটিতে থাকতে চলেছেন অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি, প্রাক্তন IPS এবং মানবাধিকার কমিশনের আধিকারিক যারা রয়েছেন, উচ্চ পর্যায়ের আধিকারিক রয়েছেন, তারা এই 6 সদস্যের কমিটিতে যাবেন। এবার যেটা প্রবলেমটা হচ্ছে যে এই SC/ST কমিশন এবং মহিলা কমিশনের যে রিপোর্ট আছে, যেখানে রাষ্ট্রপতির শাসনের মতো সাজেশন করা হচ্ছে, সেখানে কিন্তু আইনের অনেক ফাঁক থাকতে পারে। তার ফলে এই কমিটিতে যে হিউম্যান রাইটসের ব্যাপারটা আছে, সেখানে তো হিউম্যান রাইটসের যারা শীর্ষ আধিকারিক তারা তো আসছেনই,
তার পাশাপাশি অত্যন্ত ইম্পর্টেন্টভাবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং প্রাক্তন আইপিএস তারাও আসছেন, এবং তারা কিন্তু সেই আইনের যে ফাঁক আছে সেখানে কোনো প্রভিশন আছে কিনা, এই যে সাজেশন আছে এটা কোথাও বায়াসড হয়েছে কিনা, এই সমস্ত কিছু খতিয়ে দেখে আইনিগত রিপোর্টটা তারা দেবেন। এবং এই রিপোর্টেও যদি উঠে আসে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি হয়েছে, তাহলে তাহলে কিন্তু এইবার বড় মাস চলে আসতে চলেছে। আর কিন্তু সেখানে বড় স্টেপ নেওয়া থেকে কেন্দ্র সরকার আর পিছিয়ে থাকবে না। ফলে এই ধরনের হাই পাওয়ার কমিটি কিন্তু সাধারণত হয় যখন যখন দুটো জায়গা থেকে সাজেশন এসছে এবং দুটো জায়গা থেকে একই সাজেশন এসছে, এবং সেই কমিটিতে আমরা জেনারেলি দেখি যে হিউম্যান রাইটস কমিশনের সদস্যরাই যে গিয়ে থাকেন, বা সরাসরি হিউম্যান রাইটস কমিশনই সেখানে কিন্তু যায়। এইভাবে হাই পাওয়ার কমিটি বানিয়ে সেখানে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং প্রাক্তন আইপিএসকেও জুড়ে দেওয়া হচ্ছে। পরিষ্কারভাবে ইঙ্গিত উঠে আসছে যে এখানে কিন্তু আইনের যে জায়গাটা আছে সেই জায়গাটাও তারা কিন্তু অবজার্ভ করবেন, এবং হিউম্যান রাইটসের কমিশন যারা আসবেন তারা অবভিয়াসলি যে যে গ্রাউন্ড সিনারিওটার কথা বলা হচ্ছে সেইটার ভ্যালিডিটি কী আছে সেটা তারা করবেন। ফলে এই সিদ্ধান্তটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং 24-25 ফেব্রুয়ারি এই ভিজিটের পর খুব সম্ভবত 26 বা 27 তারিখ করে তাদের রিপোর্ট টেবিল হয়ে যাবে, এবং সেই রিপোর্ট টেবিল হয়ে গেলেই কিন্তু এখানে বড় সিদ্ধান্ত নেওয়ার দিকে কেন্দ্র সরকার এগিয়ে যেতে পারে, বা তাদের ফ্যাক্ট ফাইন্ডিং তারা কিন্তু রাষ্ট্রপতি ভবনে জানিয়ে দিতে পারে। এইটা গেল একটা বড় জিনিস। এরপর সেকেন্ড যে ইনসিডেন্টটা হয়েছিল, যেটা আপনারা জানেন যে আজ বিকেল থেকেই যেটা নিয়ে কিন্তু ঝড় তোলার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে ওই সন্দেশখালিতে প্রথমে গতকাল সিঙ্গেল বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু শুভেন্দুবাবুরা যাওয়ার চেষ্টা করছিলেন, এবং পুলিশ সেখানে গায়ের জোরে কার্যত আটকে রাখে, এবং সেখানে যুক্তি দেখানো হয় যে রাজ্য সরকার, রাজ্য পুলিশ নাকি ডিভিশন বেঞ্চে মুভ করবেন এবং সেই জন্য যেতে দেওয়া হবে না। স্বাভাবিকভাবেই প্রধান বিচারপতির যখন দৃষ্টি আকর্ষণ করা হয় সেই সময় কিন্তু শুভেন্দুবাবুরা সেখানে ধর্নায় বসেছিলেন, এবং তারপর সেই রায় এসে যায়। আপনারা জানেন শুভেন্দুবাবুরা যখন প্রসিড করতে যান তখন কিন্তু পুলিশ তখনও আটকে রাখে। শুভেন্দুবাবুরা রায়ের কপি দেখাতে গেলেও সেটা তারা দেখেন না, এবং এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ডান দিকে, তিনি আর কি খুব অ্যাগ্রেসিভ সেখানে দেখেন, খুব রাফ রুড ব্যবহার করেন, এবং সেই জায়গায় যখন কথা কাটাকাটি হচ্ছে তিনি হঠাৎ করে স্বতঃপ্রণোদিতভাবে বলতে থাকেন যে তিনি যেহেতু শিখ সম্প্রদায়ের তাকে তুলে, তার ধর্ম তুলে কিন্তু প্রচণ্ড রকমের একটা বাজে কথা বলা হয়েছে, তার ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে, এবং তিনি চিৎকার করতে শুরু করেন। কিন্তু আনফর্চুনেটলি এখনও অবধি কোনো জাতীয় মিডিয়ায়, কোনো বাংলার মিডিয়ায় এমন কোনো ক্লিপ পাওয়া যায়নি যেখানে শুভেন্দুবাবু ছেড়ে দিন, শুভেন্দুবাবুর সঙ্গে যারা ছিলেন তারা ছেড়ে দিন, ওখানকার কোনো বিজেপি কর্মী, স্থানীয় কর্মী বা কেউ এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করছেন, এই জায়গাটা কিন্তু তারা করতে পারেননি। কিন্তু খুব স্বাভাবিকভাবেই বোঝাই গিয়েছিল যে যেভাবে পুলিশ রিয়্যাক্ট করলেন তাতে করে এইটা নিয়ে কিন্তু এবার জলঘোলা হতে চলেছে, এবং সেখানে কার্যত শিলমোহর পড়ে যায় যখন আমরা দেখি বিকেলের দিকে খোদ নেত্রী তিনি এটা নিয়ে টুইট করে দিয়েছেন, এবং তারপর এটা নিয়ে পুলিশ কিন্তু প্রেস কনফারেন্স করতে শুরু করে, এবং তারা পরিষ্কারভাবে জানান যে এই জায়গা থেকে অবশ্যই করে এটা তদন্ত হবে, এবং এই ধরনের ব্যাপার, পুলিশকে এই ধরনের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া, এই জায়গাটা মেনে নেওয়া যায় না। কিন্তু এর ব্যাপারে শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তিনি কিন্তু একটি মারাত্মক স্টেটমেন্ট করেছেন। তিনি বলেছেন, নাম্বার ওয়ান, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, কেননা শিখ সম্প্রদায়ের সঙ্গে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। শিখ সম্প্রদায়কে ভারতীয় জনতা পার্টি তো সম্মান করেই, শুভেন্দু বাবু নিজেও খুব সম্মান করেন, এবং গুরু নানকজি থেকে আরম্ভ করে তাদের কথা বলেন। কিন্তু যেটা মেন কথা বলছেন এই যে পুলিশ অফিসার যে শব্দটি বলেছেন, তিনি নিজেই এই ধরনের কথা বলে চিৎকার করতে শুরু করেন। এই ধরনের কথা কারোর তরফ থেকে বলা হয়নি, এবং সেখানে তিনি মুখ্যমন্ত্রীর কাছে নাম্বার বাড়াবার জন্য এই ধরনের কথা বলেছেন। অর্থাৎ কোথাও গিয়ে এই ধরনের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করছে। এমন কাজ পুলিশ করছে যে পুলিশের কাজ হচ্ছে সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। শুধুমাত্র তাই নয়, তিনি দ্বিতীয় কথা বলেছেন যে এই সব কথা বলে তার ধর্মীয় ভাবাবেগে যখন আঘাত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করছেন, তিনি তার সঙ্গে জুড়ে দেন যে এটাই কি আপনাদের হিন্দুত্ব? উল্টে একজন পুলিশ, কর্মরত পুলিশ, অন ডিউটি পুলিশ, এবং তিনি যেখানে মাস সামলাচ্ছেন সেখানে তিনি অন্য একটি ধর্মকে, যে ধর্ম তিনি বিলং করেন না, সেই ধর্ম তুলে কথা বলে সেই ধর্মকে মেলাইন করার চেষ্টা করেছেন। ফলে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কিন্তু এবার সিরিয়াস অ্যালিগেশন এসে গেল, এবং এইটা নিয়ে কিন্তু পরবর্তীকালে মামলা হতে পারে, এবং সেইটা যদি প্রমাণিত হয় এই পুলিশ অফিসারের বিরুদ্ধে কিন্তু সিরিয়াস অ্যালিগেশন নিয়ে এলেন শুভেন্দু অধিকারী।
শুধুমাত্র তাই নয়, পুলিশ অধিকর্তারা যে সাংবাদিক বৈঠক করেছেন সেই সম্পর্কেও বলেছেন যে তিনি 24 ঘন্টা সময় দিলেন। শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে, তিনি বলেন তিনি 24 ঘন্টা টাইম দিলেন এবং এই 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ কর্তৃপক্ষ প্রমাণ করতে না পারে যে কোনো বিজেপি কর্মী বা তিনি বা কেউ এই কথাটা বলেছে, তাহলে তিনি আইনি পদক্ষেপ নেবেন। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র ওই পুলিশ অফিসার নয়, সামগ্রিকভাবে যে পুলিশ ডিপার্টমেন্ট এই ঘটনা নিয়ে একটা কনস্পিরেসি করছে, এই জায়গাটাতেই কিন্তু এবার এগোতে চাইছে বিজেপি। ফলে যে ফাঁদে শুভেন্দুবাবু এবং বিজেপিকে একটা কোথাও গিয়ে বলার চেষ্টা করা হচ্ছিল, তার প্রমাণ এখন পুলিশকে কিন্তু সামনে নিয়ে আসতে হবে, নাহলে লড়াইটা কিন্তু আবারও কোর্টে হবে, আইনি হবে, এবং সেখানে যদি প্রমাণ করতে পুলিশ না পারে এই ঘটনা ঘটেছে, তাহলে কিন্তু এটা বড় একটা দিকে যাওয়ার দিকে সম্ভাবনা খুব উজ্জ্বল হচ্ছে। এবার 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, যে এটা বলছিলাম যে শেখ শাহজাহান যে এই ঘটনার মাস্টার মাইন্ড বলে মনে করছে স্বয়ং কলকাতা হাইকোর্ট, এবং পুলিশ তাকে ধরতে অপারগ, সেই জায়গায় কিন্তু রাজ্য পুলিশের ডিজি প্রথম যে কমেন্ট করেছিলেন যখন শাহজাহান কাণ্ডে সকলেই প্রশ্ন তুলছিল যে রাজ্য পুলিশ কেন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করছে না, তিনি বলেছিলেন সন্দেশখালীতে কেউ যদি আইন ভেঙে থাকে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যথারীতি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর এর আগেই একটি সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই, সুতরাং রাজ্য পুলিশ কেন তাকে গ্রেপ্তার করবে, ইডি তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল, ইডি গ্রেপ্তার করুক। এবার আজকে এই জাতীয় মহিলা কমিশনে যিনি চেয়ারপারসন আছেন রেখা শর্মাজি, তিনি কিন্তু আজকে রাজীব কুমারের সঙ্গে, রাজ্যের ডিজির সঙ্গে তিনি কিন্তু বৈঠক করতে গিয়েছিলেন, এবং সেই বৈঠক থেকে বেরিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু মারাত্মক। কী কথা বলেছেন? তিনি বলেছেন যে এর আগে তিনি 8 থেকে 9 বার পশ্চিমবঙ্গকে ভিজিট করেছেন এবং কখনোই কোনো রাজ্য পুলিশের ডিজি তার সঙ্গে বৈঠক করেননি। অর্থাৎ রাজ্য পুলিশের তরফ থেকে তিনি এর আগে কোনো সহযোগিতা পারেননি, এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন যে রাজীব কুমার যে শেষ পর্যন্ত তার সঙ্গে বৈঠক করলেন, এর জন্যই এটাই একটা যেন বড় ব্যাপার হয়ে গেল। অর্থাৎ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় রয়েছে এটা জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন রয়েছেন তিনি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। এরপর তিনি বলেন যে রাজীব কুমারের সঙ্গে যখন তার বৈঠক হচ্ছে তখন এখানে যে পুলিশের গাফিলতি রয়েছে, এই গাফিলতিটা কিন্তু কার্যত রাজীব কুমার মেনে নেন, এবং তিনি সেই জায়গা থেকে ভাবতে শুরু করেন যে এই বৈঠক কিন্তু খুব পজিটিভ দিকে যাচ্ছে, কেননা এই গাফিলতি মেনে নেওয়াটা এটাও তো একটা বড় ফ্যাক্টর। এবং এই হিসেবেই তিনি বলেন যে ওখানকার যে অফিসিয়ালরা রয়েছে তিনি নিজে স্পটে ঘুরে এসেছেন, এবং স্থানীয় অধিবাসীরা যে অভিযোগটা করছেন সেখানে পুলিশের আধিকারিকরাই যুক্ত রয়েছে বলে তারা অভিযোগ করছেন। ফলে এই জায়গায় নিউট্রাল তদন্ত হওয়া কোনো মতেই সম্ভব নয়, ওখানকার সমস্ত আধিকারিককে বদল করতে হবে। এই যখন আলোচনা করছেন তখন হঠাৎ করেই রাজীব কুমারের কাছে 2টি ফোন চলে আসে, এবং এরপরই নাকি রাজীব কুমারের বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, এবং তিনি যে মিটিং করছিলেন সেই মিটিংটাকেও তাড়াহুড়ো করে কোনো রকমে শেষ করার চেষ্টা করেন, এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে কথা তিনি সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই, এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ কেন তাকে গ্রেপ্তার করবে, ইডি পারলে গ্রেপ্তার করে নিক। এই যে স্টেটমেন্টটা তিনি করে দিলেন এটা কিন্তু তিনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে করে দিলেন। ফলে পুলিশের যে ইন্টেনশন রয়েছে, পুলিশের যে ফ্যাক্ট ফাইন্ডিং রয়েছে, যে শেখ শাহজাহান নিয়ে এত কিছু কথা উঠছে, সমস্ত কিছুর মাস্টার মাইন্ড স্বয়ং কলকাতা হাইকোর্ট মনে করছে, সেখানে পুলিশ কিন্তু সেই ব্যাপারে কোনো তদন্ত করেনি, বা তদন্ত করলেও সেখানে শেখ শাহজাহানকে পুরোপুরি ক্লিনচিট দেওয়া হচ্ছে। অর্থাৎ এই তদন্ত যদি না হয়ে থাকে তাহলেই পুলিশের ইন্টেনশন কি, এবং তদন্ত হয়ে যদি ক্লিনচিট দেওয়া হয় তাহলেই পুলিশের তদন্ত কি, এই দুটো জায়গায় কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং সেইটা কিন্তু জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে যাবে। অর্থাৎ এই সমস্ত ঘটনার পিছনে শেখ শাহজাহানের হাত রয়েছে যেটা কলকাতা হাইকোর্ট মনে করছে, সেখানে পুলিশ কিন্তু সেই শেখ শাহজাহানকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে। ফলে সামগ্রিকভাবে ডিজির ভূমিকা এবং রাজ্য পুলিশের ভূমিকা তা কিন্তু বড়সড় প্রশ্নচিহ্নের মুখে চলে এলো, এবং এই রিপোর্ট যখন যাবে স্বরাষ্ট্র মন্ত্রকে, যখন আগামী দিনে আগামী সোমবার আপনারা জানেন যে শুনানি আছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, যেখানে ইডি, সিবিআই, রাজ্য পুলিশ, রাজ্য সরকার এবং শেখ শাহজাহান সমস্ত পক্ষকে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন।
সেই মামলায় কিন্তু রাজ্য পুলিশের এই ভূমিকা নিয়ে নির্ঘাতভাবে আলোচনা হবে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলে রেখে দিয়েছে কলকাতা হাইকোর্ট যে রাজ্য পুলিশ এই শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না, তাহলে তাদের ইন্টেনশন কি, তারা অকর্মণ্য অপদার্থ, নাকি এর মধ্যে কোনো রকম তাদের ইন্টেনশন আছে, এইটা নিয়ে কিন্তু আজকেই প্রশ্ন তুলে রেখেছেন। এবং সেই প্রশ্নের খুব সম্ভবত উত্তরটা রাজীব কুমার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে দিয়ে দিলেন। সেই রিপোর্ট কিন্তু রাজ্য পুলিশের বিরুদ্ধে বড় অস্ত্র হতে পারে আগামী দিনে। ফলে সন্দেশখালী নিয়ে কার্যত জমজমাট অবস্থা এবং যেভাবে ঘটনা প্রবাহ এগোচ্ছে তাতে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ সকলেই যে বড় সড়ো ধাক্কার দিকে এগোচ্ছে সেই নিয়ে কার্যত নিঃসন্দেহ আজকের এই তিনটি বড় আপডেট অন্তত সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। আপনারা কি বলবেন? কি অবস্থা চলছে সন্দেশখালী নিয়ে এবং কেন্দ্র, জাতীয় কমিশন এবং পুলিশের ভূমিকা, সবথেকে বড় শুভেন্দুবাবুর ভূমিকা, এই নিয়ে কি বক্তব্য আপনাদের? যদি কিছু আপনাদের বক্তব্য থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।